এটাকে যারা যারা এসি সিস্টেম বলি, এটা আসলে এসি সিস্টেম না। এসি সিস্টেম আসলে আমাদের গাড়িতে ব্যবহার করা হয় না। এসি সিস্টেম ব্যবহার করা হয় বাসা বাড়িতে এবং ফ্রিজ। আমাদের গাড়িতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হিটিং, ভেন্টিলেশন এন্ড এয়ার কন্ডিশনিং। অর্থাৎ চাইলে আপনি ঠান্ডার সময় গরম পাবেন, আবার চাইলে আপনি গরমের সময় ঠান্ডাও পাবেন। এই দুইটা সিস্টেমকে কম্বাইনে আমাদের গাড়িতে ব্যবহার করা হয়। কিন্তু বাসাবাড়ি তো থাকে, এটা তো বাসাবাড়ি তো আপডেট মডেলের এসি গুলোতে বাসাবাড়িতেও করা থাকে, সব এসিতে না, ওই যে ওভারঅল একটা ম্যাক্সিমাম হচ্ছে। কিন্তু আমাদের গাড়িতে সবগুলোতে এইচভিএসি সিস্টেম থাকে। তাহলে আমরা কেন এইচভিএসি বলি? আসলে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা একটু চালাক বেশি, তো আমরা শুধু এসিটাকে কাজে লাগাই, হিটিং ভেন্টিলেশনটা আসলে আমাদের কোনো গায়ে লাগে না বা কাজে লাগে না। কেন? কারণ আমরা মনে করি যে ঠান্ডার সময় কেবিন গরম করবো, তাহলে আমার গরম বাতাস লাগবে না। আমরা কি করি বাঙালিরা, গরম বাতাস না দিয়ে 4টা গ্লাস উঠাই দিয়ে 5-10 মিনিট রেখে দিলেই মোটামুটি কেবিনটা আমার নিঃশ্বাসের কার্বন ডাইঅক্সাইডের জন্য ধীরে ধীরে গরম হয়ে যায়। আমরা মনে করি যে এইভাবে হবে। তাহলে আমার যেটা নিঃশ্বাস দিয়ে হবে সেটা আমি কেন এক্সট্রা ফুয়েল খরচ করে কম্প্রেসরকে চালায়া, ব্লোয়ার ফ্যান চালায়া কাহিনী করে নেবো? যার কারণে বাংলাদেশের 100টা গাড়ির মধ্যে 80% গাড়িতেই কোনো হিটিং ভেন্টিলেশনের কোনো সিস্টেমই নেই। টেকনিশিয়ানরা ড্যাশবোর্ড খুলে এটা ফেলা যায় যে ভাই এটা লাগবে না, শুধু আপনি এইটা ঠিক রাখুন। ওকে, যেহেতু আমরা এখানে শিখবো, আমাদের আসলে বাদ দেওয়ার কোনো অপশন নাই, আমরা সবই শিখবো। এরপর আপনি যখন আপনার রিয়েল লাইফে কাজে যাবেন, দেখবেন যে অনেক গাড়িতে আসলে হিটিং এর কোনো পার্টি নেই, যেটা একটু আগে বললাম যে খুলে ফেলা যায় বা থাকে না, এইটার পার্টি থাকবে না। তাহলে প্রথমে আরেকটা কোশ্চেন ছিল, ওটা হচ্ছে স্যার এই যে আমরা যে টার্বো চার্জার করছি, এখানে হচ্ছে যে কাস্টমার কমপ্লেইন গুলো একটু। টার্বো চার্জার আসলে সেরকম কোনো কাস্টমার কমপ্লেইন নাই, জাস্ট ইন্টারকুলারটা জ্যাম হয়ে যায়। আর টারবাইন রোডওয়েল গুলো যদি কোনো কারণে ইনটেকেরটা গরম হয়ে ভেঙে যায়, আর এক্সজস্টটা অনেক সময় গরমের জন্য ভেঙে যায়, এই আর ভেঙে গেলে বাজে সাউন্ড আসে। আমরা প্রথমে একটু এইচভিএসি এর ফুল ফর্মটা লিখব, হিটিং, ভেন্টিলেশন এন্ড এয়ার কন্ডিশনিং। কখনো ঠান্ডা অথবা কখনো গরম, যে কোনো এনভায়রনমেন্ট তৈরি করতে পারবেন। এই সিস্টেমটাই আমাদের এসি। তাহলে এইচভিএসি এর ফুল ফর্ম যদি আমরা বুঝি, এখন একটু আলোচনা করি যে আসলে এসি সিস্টেমটা বা এইচভিএসি সিস্টেমটা আসলে কি। আমরা যখন অটোমোবাইল কাকে বলে পড়ছিলাম, বলেন দেখি অটোমোবাইল কাকে বলে? স্যার এমন একটি যন্ত্রাংশ যে নিজে চলে এবং মানুষ যানবাহনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সাহায্য করে, সেটাকে অটোমোবাইল বলে। এবং আরামদায়ক ফিল দেয় এবং তাদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করে। আমি একটু যদি ক্লিয়ার করি, অটোমোবাইল একটি স্বয়ংক্রিয় যন্ত্র বা অটোমেটিক ডিভাইস যার নিজস্ব শক্তি উৎপাদন ক্ষমতা আছে, যে যাত্রী ও মালামালকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে, পাশাপাশি তাদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করে। এই যে আরামদায়ক ভ্রমণের যে ব্যাপারটা, সেখান থেকে মূলত আমাদের কাছে এসি সিস্টেমের ব্যাপারটা আসছে। তাহলে এসি সিস্টেমটা কি? এসি সিস্টেম আর কিছুই না, গাড়ির কেবিনের ভিতরে, কেবিন তো চিনি, ঘরের ভিতরে একটা বিপরীত ধর্মী তাপমাত্রা তৈরি করে মানুষের কমফোর্ট জোন। আমাদের মানুষের কমফোর্ট জোন কত ডিগ্রি জানেন? আমরা অলওয়েজ 22 থেকে 26 ডিগ্রির মধ্যে নিজেকে কমফোর্ট রাখি। 22 থেকে 26 ডিগ্রি হচ্ছে একটা মানুষের কমফোর্ট জোন, এটা সেলসিয়াস। আর যদি ফারেনহাইট হয় তাহলে ওই যে 96 থেকে 98, এটা হচ্ছে ফারেনহাইটের দিকে। তাহলে আমাদের শরীরের তাপমাত্রা যদি কোনো কারণে 22 থেকে 24 ডিগ্রির মধ্যে ধরে রাখা হয়, এটা আমার জন্য খুব বেশি ঠান্ডাও না, আবার খুব বেশি গরমও না, এটা হচ্ছে আমার কমফোর্ট জোন। আমরা এর মধ্যে থাকতে চাই। এবং এসি সিস্টেম যখন আপনি এসি লাগাবেন না, তখন দেখবেন যে আপনাকে ওরা বলে যে স্যার আপনি 22 থেকে 24 এর মধ্যে রাখবেন, এতে আপনার এসি পারফরম্যান্স সব থেকে বেশি পাবেন। কারণ আপনি যদি 18 দেন, ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি ঘর ঠান্ডা হয়ে যাবে, তখন আপনাকে শীত লাগবে, তখন আবার টেম্পারেচার বাড়ায় আপনি 30-32 দিয়ে দেবেন, তখন আবার ফির বেশি গরম লাগবে। এই জন্য একটা সিকোয়েন্স টেম্পারেচার হচ্ছে 22 থেকে 26। তো কি করা হয়, গাড়ির ভিতরে টেম্পারেচারটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে ধরে রাখার জন্য আমরা এসি সিস্টেম ব্যবহার করি। তবে এটাকে আরো ভালো করলে বললে ভালো হয় যে কেবিনের ভিতরে বিপরীত ধর্মী তাপমাত্রা। বিপরীত ধর্মী মানে বাইরে ঠান্ডা, আমি এখানে গরম করব,
অথবা বাইরে গরম আমি এখানে ঠান্ডা করবো। এই যে বিপরীতধর্মী যে তাপমাত্রা তৈরি করতেছি, এতে আমাদের ভ্রমণের ক্লান্তিটা দূর হয়ে যায়। ভ্রমণের ক্লান্তিটা দূর হয়ে যায়, এটাকে মূলত আমরা এসি সিস্টেম বলতে। তাহলে আমরা যদি একটু লিখি, আমরা এইভাবে লিখবো যে এইচভিএসি এমন একটি প্রক্রিয়া যা সাধারণত গাড়ির অভ্যন্তরে আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে যাত্রীকে ভ্রমণের ক্লান্তি থেকে দূর করা। এইচভিএসি এমন একটি প্রক্রিয়া যা গাড়ির ভিতরে আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে যাত্রী এবং মালামালের ভ্রমণের ক্লান্তি থেকে দূর করা। তাহলে এইচভিএসি এর ফুল ফর্মটা আমরা ক্লিয়ার। এইচভি সিস্টেমটা আসলে কি এটা তো আমরা আগে থেকেই জানি, তারপরে একটু প্রফেশনাল ভাবে জিনিসটাকে একটু সাজাইলাম যে বিপরীত ধর্মীয় একটা টেম্পারেচার তৈরি করা, বাইরে ঠান্ডা এখানে গরম লাগবে, ওখানে গরম এখানে ঠান্ডা লাগবে, এইরকম একটা টেম্পারেচার তৈরি করা। এই যদি এসি সিস্টেমের হিসাবটা হয়, এবার আমাকে একটু আপনারা সময় দিবেন, আমি যতটুকু বলবো এতটুকু শুধু লিখবেন। আজকের ক্লাসে আলোচনা এবং আজ মনে হয় না শেষ হবে, কালকেও যদি কিছু সময় লাগে, এই 2 দিনের আলোচনাতে আমি আপনাকে বাড়ির এসি, বাড়ির ফ্রিজ এবং গাড়ির কেবিনকে ঠান্ডা করার জন্য যে এইচভি এসি সিস্টেম আছে, 3টার কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, আপনি হয়তো কোনোদিন হাতে কাজ করবেন না, কিন্তু কোনো টেকনিশিয়ান এসে যদি আপনাকে বাসাবাড়ি এসি নিয়ে বা ফ্রিজ নিয়ে কোনো ভুলভাল কিছু বুঝাইতে চায়, অবশ্যই আপনি তাকে 2-3টা হইলেও কোশ্চেন করতে পারবেন, যে একটু হইলেও ঘাবড়ায় একটু সময় দিবেন আমার। ওকে, আমরা প্রথম যেটা করব, আমরা এর আগে ইঞ্জিন করছি, কুলিং করছি, লুব্রিকেটিং করছি, টার্বোচার্জার করছি। টার্বোচার্জার যে সিস্টেমটা করলাম, এটা কি একটা জিনিস নিয়ে কাজ করে? বেশ কয়েকটা ছোট ছোট কম্পোনেন্ট মিলায়া টার্বো সিস্টেমটা কাজ করে, ঠিক? এখন যে এসি সিস্টেমটা করব, এই এসিতেও কিন্তু বেশ কয়েকটা কম্পোনেন্টের কম্বিনেশনে কাজ করে। এসি কখনো একাই কাজ করতে পারবে না। এখানে প্রায় আমাদের 13টার মতো কম্পোনেন্ট আছে, যে 13টা কম্পোনেন্টের সমন্বয়ে এসি কাজ করে। তার মানে সমস্যা 13টারই হইতে পারে। আর 13টার সমস্যা হলে কি ধরনের সমস্যা পাবেন? 13 ধরনের কম্পোনেন্ট পাবেন, বা এর থেকে বেশি হইতে পারে। তো সেই জন্য আপনাকে অবশ্যই কম্পোনেন্টের চেহারাগুলো কেমন, এটা কোথায় থাকে, এবং এইটা প্রবলেম হলে কাস্টমার কি ধরনের কমপ্লেন করে, এই জিনিসগুলো জানতে হবে। কিন্তু ওই জিনিসটা জানতে গেলে আপনাকে প্রথম যেটা প্রায়োরিটি করতে হবে, ওয়ার্কিং প্রিন্সিপাল। আসলে এর কাজ কি, কাজ না জানলে খুব একটা বেশি আগাইতে পারবো না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে একটু আমরা কম্পোনেন্টগুলো নোট ডাউন করে নিই। চাইল্ড পার্ট অফ এইচভিএসি সিস্টেম। যাদের প্রথমের দিকের ক্লাসগুলো গ্যাপ আছে, তারা সকালের ব্যাচের সাথে ক্লাসগুলো করে নেবেন। আজকে কয় নম্বর ক্লাস? সকালে সকালে আজ 2 নাম্বার শেষ, কালকে 3 নাম্বার ক্লাস। ওদেরকে আমাদের মতো শনি রবি সম্ভব হবে? স্টিভি দিয়ে চলতেছে। একই দেশে দিয়ে লাইছে। একবারে 13টা মনে রাখার থেকে 6টা করে মনে রাখলে ইজি হয়ে যাবে। আমি যদি প্রথম জিনিসটা শুরু করি, কম্প্রেসর। কম্প্রেসর জিনিসটা হচ্ছে, আমার এখানে 3টা কম্প্রেসর আছে।
এই যে একটা জিনিস এটাকে আমরা কম্প্রেসর বলতেছি এবং এটাও একটা কম্প্রেসর। এখানে কত অর্গানিক পুলি আছে, এখানে পুলি নাই। এটা মেকানিক্যাল কম্প্রেসর, এটা ইলেকট্রিক কম্প্রেসর। ম্যাক্সিমাম ক্ষেত্রে মেকানিক্যাল কম্প্রেসর ব্যবহার করা হয় আইসি ইঞ্জিনের গাড়ি, অর্থাৎ ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন যে গাড়িগুলো আছে সেইটা। আর হাইব্রিড গাড়িতে আমরা ইউজ করি ইলেকট্রিক কম্প্রেসর। কেন কিভাবে কাজ করে ওয়ার্কিং প্রিন্সিপাল পরে আসবে। কম্প্রেসর তো চিনবেন। লোকেশন যদি বলি, লোকেশন হচ্ছে মেইন পুলির পাশে এবং ইঞ্জিন ব্লকের নিচের দিকে অয়েল প্যানের কাছাকাছি। কারণ মোটামুটি ওজন আছে তো, এটা উপরের দিকে রাখলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা গাড়ির তলার দিকে এটা রেখে দিয়েছি। মেইন পুলির খুব কাছাকাছি এটা থাকবে এবং এটা চেনার উপায় হচ্ছে এখানে একটা ত্রিভুজের মতো চিহ্ন আছে, যেটা আপনি অন্য কোনো পুলিতে পাবেন না। এবং স্যার এটা কি থাকবে? হ্যাঁ, মেকানিক্যাল পুলি হইলে এটা 100% থাকবে, এটার একটা কাজ আছে। ওকে, তাহলে কম্প্রেসর চিনলাম। কম্প্রেসর যদি চিনি, এবার আমরা পরের কম্পোনেন্ট হচ্ছে কন্ডেন্সার। এই যে স্যার রেডিয়েটরের মতো যে জিনিসটা দেখতে, এটাকে বলে কন্ডেন্সার। লোকেশন কোথায়? রেডিয়েটরের সামনে যদি গাড়িতে টার্বোচার্জার থাকে তাহলে ইন্টারকুলারের পরে, আর যদি টার্বোচার্জার না থাকে তাহলে একদম ফ্রন্ট বাম্পারের পরেই থাকতেছে এইটা, এর পরে থাকবে আমাদের গাড়ির রেডিয়েটর। গাড়ির সামনে দাঁড়াইছেন, বনেট উঠাইছেন, আপনার পায়ের কাছে বা হাঁটুর কাছে কি আছে? ফ্রন্ট বাম্পার। ফ্রন্ট বাম্পার যদি কোনো কারণে খোলেন তারপরে এটা পাবেন। আর যদি একটু মাথা ঢুকায় রাখেন তাহলে এইটা তো দেখতে পাবেন না, সরাসরি রেডিয়েটর তো দেখতে পাবেন, কিন্তু রেডিয়েটরের সামনে আবার এটা থাকে। টার্বোচার্জার থাকলে এটার আগে থাকে টার্বোচার্জারের ইন্টারকুলারটা, তাহলে এইটা থাকবে রেডিয়েটরের সামনে। এই কন্ডেন্সারের কাজ ডিটেইলসে আসতেছি। রিসিভার ড্রায়ার। রিসিভার ড্রায়ার হচ্ছে এই কন্ডেন্সারের পাশে এরকম একটা পাইপ দেখা যাচ্ছে না, এই পাইপটাকে বলি আমরা রিসিভার ড্রায়ার। রিসিভার ড্রায়ার দুই ধরনের হয়, একটা কন্ডেন্সারের সাথে থাকে আর একটা কন্ডেন্সারের থেকে আলাদা থাকে। আলাদা যদি হয় তাহলে এইরকম সেপারেট, আর ইন্টিগ্রেটেড যদি হয় তাহলে এইরকম করে একসাথে থাকবে। কন্ডেন্সারের লোকেশন কোথায়? সরি, রিসিভার ড্রায়ারের লোকেশন হচ্ছে কন্ডেন্সারের সাথে অথবা কন্ডেন্সার থেকে পরে। আমরা লাইনটা একটু পর চিনে নেব। লোকাল ওয়ার্কশপে এই রিসিভার ড্রায়ারকে বলা হয় বালিশ। যারা এসি নিয়ে কাজ করছেন তারা হয়তো বুঝবেন বা শুনে থাকবেন যে বালিশ নষ্ট হয়েছে, তো বালিশ চেঞ্জ করতে হবে। এই হচ্ছে এসি সিস্টেমের বালিশ। একটু পর সিনাই দিচ্ছি কেন বালিশ বলা হয়। এটার ভিতরে একটু মানে সিলিকা জাতীয় জেল থাকে না, রিপ্লেসেবল সেই বালিশ। এক্সপ্যানশন ভালভ, এই জিনিসটাকে আমরা বলতেছি এক্সপ্যানশন ভালভ। এটা আপনি গাড়ির বাইরে থেকে দেখতে পাবেন না, এটা দেখতে গেলে আপনার গাড়ির ভিতরে ড্যাশবোর্ড খুলতে হবে, কারণ এটা গাড়ির ড্যাশবোর্ডের ভিতরে থাকে। এইটা যখন ড্যাশবোর্ডের ভিতরে, এটার নাম কি? এক্সপ্যানশন ভালভ। এরপর আসি ইভাপোরেটর। এই যে একটু আগে কন্ডেন্সারের মতো যেটা দেখলাম, কন্ডেন্সারের থেকে একটু ছোট, এইটাকে আমরা বলতেছি ইভাপোরেটর, যেটা ওয়ার্কশপের ভাষায় বলে কুলিং চেম্বার। এই সেই কুলিং চেম্বার, এটাও আপনি গাড়ির বাইরে থেকে দেখতে পারবেন না, এটা খুলতে গেলে বা দেখতে গেলে ড্যাশবোর্ড খুলতে হবে। তাহলে এইটা আর এইটা, এই দুটো থাকে কেবিনের ভিতরে। আর একটু আগে যে কম্প্রেসর আর কন্ডেন্সার দেখলাম, এটা থাকে আমাদের বাইরের দিকে। কন্ডেন্সার ফ্যান মোটর। এখানে কন্ডেন্সার ফ্যান মোটর বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ওই যে রেডিয়েটরের পাশে যে ইলেকট্রিক কুলিং ফ্যানটা দেখছিলাম না, ওই ইলেকট্রিক কুলিং ফ্যানটাই আসলে কন্ডেন্সারের জন্য কাজ করে। হ্যাঁ, কিছু কিছু গাড়িতে এক্সট্রা কন্ডেন্সারের জন্য ফ্যান মোটর থাকে, ওখানে গেলে আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু কোনটা এটা? ওই যে রেডিয়েটরের যে ফ্যানটা 4.0 এর মাধ্যমে ওইটাই। সাকশন এন্ড ডিসচার্জ পাইপ। সাকশন এন্ড ডিসচার্জ পাইপ সারগুলো আমাদের দেননি, স্যার একটু যদি কষ্ট করে দিতেন, জাস্ট দুটো পাইপ। জাস্ট এটা আর কোনো কিছু না, আহামরি জাস্ট একটা পাইপ। এখন কথা, এখানে তো আপনি দুইটা পাইপ বলবেন, একটা সাকশন একটা ডিসচার্জ। কোনটা সাকশন কোনটা ডিসচার্জ কিভাবে বুঝবো? এখানে বোঝার কিছু নাই, জাস্ট মনে করে এটা পাইপ। কম্প্রেসরে যেটা ঢুকতেছে সেটা হচ্ছে সাকশন, আর কম্প্রেসর থেকে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে ডিসচার্জ। এগুলো একবারে মনে থাকবে না, আমিও জানি, তবে মনে রাখার চেষ্টা করেন যতটুকু পারেন। পরেরটা আমরা বাইরে আসতেছি। হিটার কোর। একটু আগেই বললাম যে হিটার কোর বাংলাদেশের গাড়িতে আমরা
অনেকে রাখে না, খুলে ফেলা যায়। হিটার কোডটা আমাদের এখানে নাই, যদি থাকতো, যদি দেখাইতাম ঠিক এটার মতোই, কিন্তু এর থেকে সাইজে আরেকটু ছোট। এটার মতোই কিন্তু এর থেকে সাইজে আরেকটু ছোট, ওটাকে আমরা বলতেছি হিটার কোড। প্রেসার সুইচ বা প্রেসার সেন্সর আমাদের এখানে লোকেশনটা কোনটা? ওটা হচ্ছে ওটা গাড়িটার এটার সাথে ড্যাশবোর্ডের ভিতরে। পিটবোর্ডটা বাকিগুলো বাকিগুলো ধীরে ধীরে পরে আসতেছি। এছাড়া এখানে যদি দেখাই, এখানে একটা ফ্যান দেখা যাচ্ছে না, এটা কিন্তু ফ্যান। এই ফ্যানটাকে আমরা বলি ব্লোয়ার ফ্যান। আর এসির ভাষায়, বাসাবাড়ির এসির ভাষায় ইনডোর ফ্যান। এই যে এর মধ্যে কিন্তু একটা ফ্যান আছে, একটা ফ্যান এখানে আছে, একটা ফ্যান বাইরে আছে। বাইরের ফ্যানটা হচ্ছে ওই যে রেডিয়েটরের সাথে যে ফ্যানটা আউটডোরের, আর এটা হচ্ছে ইনডোরের ফ্যান। এই ফ্যানের এখানে একটা মোটর থাকে, এটা বলে ব্লোয়ার মোটর, আর এটা হচ্ছে ব্লোয়ার ফ্যান। এছাড়া আরো ছোট ছোট দুই তিনটা জিনিস আছে, এগুলো আমরা ধীরে ধীরে পরে শিখবো। তাহলে মোটামুটি আমি যদি একটু শিখাই, এটা হচ্ছে কম্প্রেসর। ফ্যান কি দুইটা ইয়ার জন্য একই, মানে ডিজেলিং গিয়ে তারপরে এর জন্য? ব্লোয়ার ফ্যান এগুলো সব সবসময় একই সাইজেরই হয়। জাস্ট এখানে বড় ছোট। এখানে যে ব্লোয়ার ফ্যানটা হচ্ছে কন্ডেন্সারের জন্য আর হিটার কোরের জন্য একটাই, হ্যাঁ একটাই। মানে দুটার জন্য একটা। তাহলে এটা হচ্ছে কম্প্রেসর, রেডিয়েটরের মতো চিকন যেটা, এটা কন্ডেন্সার। এরপর ছোট্ট একটা ভালভ আছে যেটা হচ্ছে এক্সটেনশন ভালভ, আর এটাকে বলতেছি আমরা ইভাপোরেটর। এই চারটা। এছাড়া আমরা সাকশন ডিসচার্জ পাইপ দেখলাম, এরপর আমরা ব্লোয়ার ফ্যান দেখলাম। এই আর তো কিছু দেখিনি। বালিশটা কি করে? রিসিভার ড্রায়ার। যতটুকু দিলাম এতটুকুতে মনে রাখেন, বাকিটা আমি আপনাকে চিনাই দিচ্ছি। আর এটা তো এসি ফিল্টার, এটা তো জানি। ওই যে ব্লোয়ার ফ্যান যে বাতাসটাকে টানে সেটাকে ফিল্টারের কাজ করে, এটাও কেবিনের ভিতরে থাকে। এটাকে ওয়ার্কশপের ভাষায় কেবিন ফিল্টারও বলে। আমরা বলি এসি ফিল্টার, ওরা বলে কেবিন ফিল্টার। আপনিও কেবিন ফিল্টার বলতে পারেন, কোনো সমস্যা নেই। কেবিন ফিল্টারও টেকনিক্যাল না। এই যদি ছোটখাটো চিনে থাকেন, তার মানে যেই পোর্ট দিয়ে ঠান্ডা বাতাস আসবে ওই পোর্ট দিয়েই হচ্ছে গরম বাতাস যাবে, মানে কেবিনের ভিতরে। হ্যাঁ একই কোড। স্যার এসি ফিল্টারে তো আর হাওয়া মারা যায় না, এটা ময়লা হয়ে গেলে তো মনে হয় নতুনটা লাগানো লাগে। এটা ডিপেন্ড করে। চেঞ্জ করতে হবে। 3-3.5 মাস হয়ে গেলে চেঞ্জ করি, আর 1-1.5 মাসের মধ্যে যদি কোনোদিন খুলি তাহলে হাওয়া মারে দিই। সব ঠিকঠাক এবার আসি, সবকিছু বাদ, 13টা কম্পোনেন্ট, 13টা কম্পোনেন্টের কিচ্ছু লাগবে না। আমি যেভাবে আলোচনা করি একটু সেইভাবে বোঝার চেষ্টা করব। এরপর আমি আপনাদের প্রশ্ন নেব, এখন প্রশ্ন নেব না। আমরা এসি সিস্টেমটা বুঝতে গেলে এতগুলো জিনিসের মধ্যে শুধুমাত্র কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপেনশন ভালভ, ইভাপোরেটর, এই চারটা সম্পর্কে জানো। বাকিগুলো দরকার নেই। বাকিগুলো ছাড়াও এসি চলবে, কিন্তু বাকিগুলো এক এক রকম কাজ করে, এটাকে আরো ভালো করে আর কি। তাহলে একটু নামগুলো অনেকের কাছে নতুন, আপনারা একটু বারবার একটু 2-3 বার একটু রিক্যাপ করেন তো, দেখেন যে নামগুলো ক্লিয়ার হয়ে গেছে। এক্সটেনশন জাস্ট চারটা মোটামুটি আয়ত্তে আসে গেছে না। কম্প্রেসর একটা, কন্ডেন্সার একটা, এক্সটেনশন ভালভ একটা, ইভাপোরেটর একটা। এটা কিন্তু মাঝে মাঝে মিলায় যায়, কিন্তু কম্প্রেসর কন্ডেন্সার হয়ে যায়, কন্ডেন্সার কম্প্রেসর হয়ে যায়। একটু মাথায় রাখবেন, কম্প্রেসর, কন্ডেন্সার। কন্ডেন্সার দেখতে অনেকটা রেডিয়েটরের মতো, কম্প্রেসর হচ্ছে পুলি আছে যেটা বেল্টের মাধ্যমে ঘোরে। এক্সপেনশন ভালভ ছোট্ট একটা পার্ট, আর ইভাপোরেটর হচ্ছে কন্ডেন্সারের থেকে ছোট আকারে, যেটা গাড়ি ড্রাইভ করে থাকে। এই যদি বুঝে থাকেন, মোটামুটি আমরা সামনে আগানোর জন্য এখন একটু প্রস্তুতি নিই।
এটা ইভাপোরেটর। এখানে কি করলাম, এখান থেকে টেনে একটা জাস্ট রাউন্ড দিয়ে বের করে দিয়ে একটা ছোট্ট একটা চাকা দিয়ে আবার সেম রাউন্ড দিয়ে এখানে নিয়ে আসলাম। এখানে আমরা চারটা জিনিসের ওয়ার্কিং প্রিন্সিপাল আলোচনা করব। কন্ডেন্সার এটা না? ওটা আমরা কোন এটাকে আমরা কম্প্রেসর বলি। কম্প্রেসর থেকে এই দিক দিয়ে বের হয়ে এখানে ঢুকে এইটার নাম হচ্ছে কন্ডেন্সার। এই কন্ডেন্সার থেকে বের হয়ে এই দিক দিয়ে এসে এক্সপেনশন ভালভ। এখান থেকে বের হয়ে এসে এখান থেকে ঢুকে ইভাপোরেটর। এখান থেকে বের হয়ে এই দিক দিয়ে এসে আবার কম্প্রেসর। জিনিসটা একটু ক্লিয়ার করব, প্রতিটা জিনিসের একটা শুরু আছে না, বিসমিল্লাহ হচ্ছে এখান থেকে, অর্থাৎ কম্প্রেসর থেকে শুরু হয়ে কন্ডেন্সার, এক্সপ্যানশন ভালভ, ইভাপোরেটর হয়ে আবার কম্প্রেসর। এই সার্কেলটা যদি আপনি বোঝেন, এবার আমি একটু আলোচনা করব যে আপনি যে বললেন যে এর মধ্যে ঢুকে এখান থেকে বের হয়ে আবার ঢুকে, এখানে আসলে কি ঢুকবে আর কি বের হবে এটাই তো জানি না। জি স্যার। তারপর না ঢোকা বের হওয়ার ব্যাপারটা আলোচনা করব। এখানে কি ঢুকবে কি বের হবে এই জিনিসটা আপনাকে জানতে হবে, না হলে আপনি বুঝবেন না। এসি সিস্টেমের জন্য আলাদা গ্যাস ব্যবহার করা হয়। এসি সিস্টেমে আলাদা গ্যাস ব্যবহার করা হয়, যেমন কুলিং জ্যাকেটে বা ওয়াটার জ্যাকেটে যেমন কুলেন্ট বা পানি থাকে, অয়েল গ্যালারিতে যেমন ইঞ্জিন অয়েল থাকে, ঠিক রেডিয়েটরের যে এসি সিস্টেমের যে এই যে পাইপগুলো আছে না, যেটা একটার থেকে বের হয়ে আরেকটাতে ঢোকে, আরেকটার থেকে আরেকটাতে ঢোকে, এই পাইপের মধ্যেও আসলে এক ধরনের গ্যাস থাকে। আমরা একটু এই গ্যাসটা নিয়ে আলোচনা করব তাহলে পরবর্তীতে। এখন কিন্তু লেখাপড়া কিছু করার দরকার নেই, যে লেখা দেখবো তাকে কিন্তু সমস্যা হয়। বুঝেন, লেখার আমি সময় দেবো, আপনি বোঝেন এসি বানাইতে পারবেন আপনি, আগে বুঝেন, তারপর যেখানে লিখতে গেলে সমস্যা সেখানে আমি আছি। এসি সিস্টেমে যে গ্যাসটা ব্যবহার করা হয় এটাকে আমরা বলি R134A বা R134A। এটা আবার কেমন গ্যাস? যে কোনো গ্যাসের দুই ধরনের নাম হয়, একটা কেমিক্যাল নেম আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নেম। একটা বাণিজ্যিক নাম আর একটা রাসায়নিক নাম। এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এটা এর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নেম, অর্থাৎ এটা আমাদের বাণিজ্যিক নাম। আর এইটার কেমিক্যাল নাম হচ্ছে হাইড্রোফ্লোরোকার্বন। ঠিক আছে? ওকে, তিনটা গ্যাসের কম্বিনেশনে এই গ্যাসটা বানানো হয়। এখন কথা, পৃথিবীতে এত গ্যাস থাকতে কেন এই গ্যাসটাই নিলাম? এলপিজি ছিল, সিএনজি ছিল, ক্লোরোফ্লোরোকার্বন ছিল, মিথেন ছিল, হাইড্রোজেন ছিল, হিলিয়াম, লিথিয়াম ছিল, এইসব বাদ দিয়ে কেন আমরা এই গ্যাসটা নিলাম? এই গ্যাসের একটা সুন্দর ধর্ম আছে, কথাগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই গ্যাসের ধর্মটা হচ্ছে, এই গ্যাস খুব দ্রুত সময়ে লিকুইড থেকে ভেপার, আবার খুব দ্রুত সময়ে ভেপার থেকে লিকুইড ফর্মে আসতে পারে। মানে ওর রূপ দুইটা, একটু কিছু করলে লিকুইড এসে ভেপার হয়ে গেছে, আবার আরেকটু কিছু করলে ভেপার থেকে আবার লিকুইড হয়ে যাবে। এবং এর লিকুইড থেকে ভেপার এবং ভেপার থেকে লিকুইড হওয়ার সময় খুবই কম, খুবই কম লাগে। এত দ্রুত এটা হয়ে যায় চোখের পলকে, যার কারণে আমরা এই গ্যাসটা ইউজ করি। তাহলে কথা, আমাদের বাসা বাড়িতেও কি এই গ্যাস ইউজ করা হয়? না, আমাদের বাসা বাড়িতে স্যার এই গ্যাস ইউজ করা হয় না। আমরা বাসা বাড়িতে ইউজ করি সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। এখন কথা, তাহলে এসিতে এটা কেন দিলাম না? এইটা একটু লেন্দি প্রসেস, সময় লাগে, কিন্তু আমার গাড়িতে তো এত সময় নাই। এখন কথা, এত সময় নাই মানে গাড়ির কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপেনশন ভালভ, ইভাপোরেটর খুব কম জায়গার মধ্যে থাকে। দেখেন গাড়ির ভিতরে ড্যাশবোর্ড, আবার ড্যাশবোর্ডের বাইরে কম্প্রেসর, খুব কম ডিসটেন্স না, যার কারণে এত শর্ট ডিসটেন্সের মধ্যে এটা খুব দ্রুত কনভার্ট হতে পারে, এই জন্য এটা ব্যবহার করা হয়। আর বাসাবাড়ির আউটডোর থাকে এক জায়গায়, ইনডোর থাকে এক জায়গায়, মোটামুটি অনেকটা লম্বা রাস্তা, এই রাস্তাটাকে পাড়ি দেওয়ার জন্য এটা খুব ভালো। যাবে, কিন্তু উপরেটা একটু এক্সপেন্সিভ।
এখন বাসার লাইন যত বড় হবে গ্যাস তত বেশি লাগবে। কোনো এসিতে 12 লিটার গ্যাস লাগে, কোনো এসিতে আবার 4 লিটার দিলে হয়। এখন এটা যদি আমি 12 লিটার দিয়ে করি তাহলে তো হিউজ একটা অ্যামাউন্ট, প্রায় কম্প্রেসরের দামের মতো হয়ে যাবে। আমি যদি এসিতে গ্যাস ভরে দিয়ে যদি আমার 20,000 টাকা লাগে, তাহলে ওই গ্যাসটা যখন তখন লিক হইতে পারে, তখন মেইনটেনেন্স কস্ট বেড়ে যাবে। এই জন্য দামে কম মানে ভালো। তাহলে এই গ্যাসটা ব্যবহার করার ছোট্ট একটা কারণ আমি দিলাম যে এই গ্যাসটা খুব কম সময়ে এক রূপ থেকে আরেক রূপে রূপে যেতে পারে। ক্লিয়ার তো? এখন কথা, এই গ্যাসটা একটা চেনার আন্তর্জাতিক একটা কালার কোড আছে। পৃথিবীতে যত গ্যাস আছে প্রতিটা গ্যাসের জন্য কিন্তু আলাদা আলাদা কালার কোড থাকে। কালার কোড মানে আপনি যদি ওই গ্যাসটা ওই সিলিন্ডারের কালার দেখেন তাহলে বুঝবেন যে হ্যাঁ এটা এই গ্যাস। ধরা হয় যে এলপিজি সিলিন্ডার গুলো আছে না, এটা কিন্তু অলওয়েজ রেড কালার, কারণ এটা দাহ্য পদার্থ, এটা রেড কালার সিলিন্ডার হয়। কিন্তু আমরা এখন ওই যে বিজনেস পারপাসে এক একজন এক এক রকম কালার ইউজ করি, এটা কিন্তু সম্পূর্ণ রং। এর কালার একটাই হবে। আপনি কোম্পানির নাম ওখানে দিতে পারেন, কিভাবে দিবেন, কিন্তু একটাই। ঠিক এই R134 এর যে হাইড্রোফ্লোরোকার্বন যে গ্যাসটা আছে, এই গ্যাসের সিলিন্ডারের কালার কোড হচ্ছে অলওয়েজ স্কাই ব্লু। স্কাই ব্লু কালার তো চেনেন, আকাশী নীল। আকাশী নীল কালার পৃথিবীতে যে কোনো জায়গায় যদি সিলিন্ডার থাকে মনে করবেন যে এটা গাড়ির এসির গ্যাস। স্যার গোলাপি তো দেয়, গোলাপি শেষ করে আপনি যেটা কোশ্চেন করবেন সেটা আমি জানি, যেটা করবেন না সেটাও আমি জানি। তাহলে এই স্কাই ব্লু সিলিন্ডারে অলওয়েজ এই R134 গ্যাস থাকে। এখন কথা, পরশুদিন ওস্তাদ এসিতে বাতাস ঢুকেছে বা গ্যাস দিছে, পিঙ্ক কালার বোতল ছিল অথবা গ্রিন কালার বোতল ছিল অথবা অরেঞ্জ কালার বোতল ছিল। তাহলে এমন কেন? এরা আসলে কি করে, যেমন আমাদের যে এলপিজি 12 লিটার সিলিন্ডার গুলো আছে না, এই রকম করে কিন্তু 12 লিটার 50 লিটার করে ওদের সিলিন্ডার থাকে। যেমন আমি দোকানদার, এখন উনি হচ্ছে টেকনিশিয়ান বা গাড়ির মালিক, এখন উনি 12 লিটার গ্যাস নিয়ে যায় কি করবে? কারণ 12 লিটার গ্যাস আপনি মিনিমাম 12 লিটার গ্যাস আপনি মিনিমাম 27 থেকে 30টা গাড়িতে দিতে পারবেন। তাহলে 27 থেকে 30টা গাড়িতে যদি আমি 24 লিটার গ্যাস বা 12 লিটার গ্যাস দিতে পারি, তাহলে এত বড় সিলিন্ডার নিয়ে আমার লাভ কি? আমার কবে গাড়ি আসবে, কবে কি? এই জন্য আমরা যতটুকু লাগে ততটুকুই নিয়ে আসি। যেমন 3 লিটার 4 লিটার করে নিয়ে আসি। এখন 3 লিটার 4 লিটারের জন্য তো আমার এক্সট্রা কোনো সিলিন্ডার দেবে না, তখন আমরা কি করি, অন্য একটা সিলিন্ডার কিনি, ওই অন্য সিলিন্ডারের মধ্যে আর 134 ঢোকাই। বিষয় হচ্ছে এইটা। হয়তো মনে করেন 500-700 টাকার একটা সিলিন্ডার পাইছে, ব্লু কালার বা অরেঞ্জ কালার বা ইয়েলো কালার, দেন ওটার মধ্যে গিয়ে বাংলা মোটর থেকে হোক বা ধলাই খাল থেকে হোক যারা এসি গ্যাস রিফিল করে দেয় যে ভাই আমাকে 300 গ্রাম গ্যাস ঢুকাই দেন বা 500 গ্রাম ঢুকাই দেন, বা ওস্তাদ পেয়েছে যে 1.5 লিটার গ্যাস ঢুকাই দেন, ওরা 1.5 লিটার নিয়ে এসে তখন ওরা ধীরে ধীরে গাড়ি দেয়। এখন কথা, 10 লিটার বোতলে 1.5 লিটার গ্যাস দিলে কি গ্যাসের প্রেশার থাকে? জায়গা 10 লিটার, কিন্তু আমি গ্যাস ঢুকালাম 3 লিটার, তাহলে তো এটা তো লো প্রেশার হয়ে গেল। এটা কি বের হবে পরবর্তীতে? আসলে আমাদের গাড়িতে যখন আমরা গ্যাস ঢুকাই তখন টেনে ঢুকাই, ভ্যাকুয়াম করে ঢুকাই, যার কারণে সিলিন্ডারের মধ্যে যদি 2 গ্রাম গ্যাসও থাকে তাও ঢোকে। ঠিক আছে? এটা ভ্যাকুয়াম করে করে টেনে টেনে ঢুকাই, অর্থাৎ আমরা একটা কম্প্রেসারের হেল্প নিই। সেই কম্প্রেসারের হেল্প নিয়ে সিলিন্ডার থেকে গ্যাস ঢুকে, যার কারণে যদি 3 গ্রাম 4 গ্রাম গ্যাসও থাকে তাও ঢুকে। ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো মিস করলে ঝামেলা হয়ে যাবে। আমি বারবার বলতেছি, যদি বুঝে থাকেন। এবার আসি, তাহলে এই যে পাইপ, এই পাইপের মধ্যে কি আছে? গ্যাস। আর 134 অর্থাৎ রেফ্রিজারেন্ট অথবা এসি সিস্টেমে ব্যবহার করা যায় আর 134 এ গ্যাস আছে সেইটা। এখন কথা, আমি এখানে দুইটা নাম কেন দিলাম? চাইলে তো একটা নামই শিখাইতে পারতাম আপনাকে। এইটা বলে মূলত আমার 2 মিনিট 3 মিনিট লস হয়ে গেল, কারণ এক্সট্রা অনেকগুলো কথা বলা লাগবে। এই জিনিসটা আপনাকে জানানোর কারণ হচ্ছে, যদি আপনি গাড়ির এসির গ্যাস কিনতে যান এবং বাংলা মোটরে গিয়ে বলেন যে ভাই আমাকে হাইড্রোফ্লোরোকার্বন দেন, আপনাকে দোকান থেকে বের করে দেবে যে ভাই এটা এইদিকে না, ওই যে সায়েন্স ল্যাবে না। কিন্তু আপনার প্রস্তাব কইছে যে বাংলা মোটরে নাকি পাওয়া যায়, আপনি ওখানে এইটা বললে ওরা চিনবে না, আপনাকে এইটা বলতে হবে। এবার আপনি একটা কেমিক্যাল ল্যাবরেটরিতে গিয়ে সেম হাইড্রোফ্লোরো গ্যাস চাচ্ছেন, কিন্তু বলতেছেন ভাই আমার R134 দেন, ওরা তখন গাড়ির দোকানে পাঠিয়ে দেবে, ওরা তখন ওইটা চিনবে না। তাহলে
অ্যাজ এ টেকনিশিয়ান হিসেবে আপনাকে দুইটা টেকনিক্যাল নামই জানতে হবে। দেখবেন যে কিছু কিছু সিলিন্ডারের গায়ে কিন্তু এটাও লেখা থাকে এটাও লেখা থাকে, তবে এটা বড় করে লেখা থাকে। তাহলে আমি আপনাকে যতগুলো কোশ্চেন আসতে পারে শিখাই দিলাম। গ্যাসটা ব্যবহার করার কারণ কি? ঠান্ডা ঠান্ডা বাতাসের জন্য। ব্যবহার করার কারণ খুব বাস থেকে ধাক্কা মেরে না তাড়াতাড়ি খুব দ্রুত দ্রুত ব্যাপার এক গ্রুপ থেকে আরেক গ্রুপের আমরা কনভার্ট করতে হচ্ছে পারি। নিয়ে পারে এই জিনিসটা আমরা একটু সামনে গেলে বুঝতে পারবো। আচ্ছা দেখেন, প্রথম শুরু করবো আমরা কম্প্রেসর থেকে। তাহলে লাইনের মধ্যে আমার গ্যাস আছে, এই জায়গার মধ্যে আর 134 এর গ্যাস আছে। এখন কথা থাকে আমি ঢুকাই দেব। আগে শিখি, যখন পুরো প্রসেস আমরা শেখা শেষ তখন কাস্টমার কমপ্লেইন করবে ভাই আমার গাড়িতে এসি ঠান্ডা হয় না। দেন ওইটা আমরা কিভাবে সলিউশন করব, তখন আপনি গ্যাস ঢোকানো বের করানো পুরো প্রসেস আমরা ক্লিয়ার করব। আর 134 এর গ্যাস যখন আসে, প্রতিটা জিনিসের যেমন একটা শুরু আছে, আমাদের শুরু হচ্ছে কম্প্রেসর থেকে। কেন কন্ডেন্সার থেকে কেন না, এক্সপানশন ভালভ থেকে কেন না, বা এখান থেকে কেন না? ওই যে আমরা যেমন সাকশন কম্প্রেশন পাওয়ার অ্যাডজাস্ট করছিলাম, চাইলেও কি আমি পাওয়ার থেকে শুরু করতে পারবো? আমি পাওয়ার থেকে শুরু করলাম যে কম্প্রেসড এয়ার ফুয়েল মিক্সারের মধ্যে স্পার্ক প্লাগ আগুন লাগা, আর ঢুকলো কিভাবে সেই এয়ার ফুয়েল মিক্সার, এটা বুঝতে হবে না। এই জন্য কম্প্রেসর হচ্ছে বিসমিল্লাহ। সাকশন। কম্প্রেসরের কাজ বুঝতে গেলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে আসলে কম্প্রেসর কি করে। আপনারা কি আমাদের এসি সিস্টেমের আজকের আলোচনা ব্যতীত অন্য কোনো সময় কি কম্প্রেসর কথাটা শুনছেন? শুনছি কম্পিউটার কন্ডেন্সার এগুলো বেশি নষ্ট হয়ে গেল এই যে। ওয়ার্কশপে দেখছি ওয়ার্কশপ ব্যতীত অন্য কোনো জায়গায় কম্প্রেসর, ফ্রিজে এসি সিস্টেম ব্যতীত অন্য কোনো জায়গায় কোনো কম্প্রেসর আছে? হাওয়া যে জায়গা দেয় ওইটাও কম্প্রেসর। আমরা যে ভলকানাইজিংয়ের দোকানে চাকা লুজ লাগে তো কাজ করতে হবে ছিল তো কোনদিন কই না। তাহলে ওই যে ভলকানাইজিংয়ের দোকানে যে হলুদ কালার সিলিন্ডারটা আছে না, এটা হচ্ছে রিজার্ভার ট্যাঙ্ক। এটা একটা চীনা হলুদ কালার যেটার থেকে যে হাওয়া দেয় জায়গা চাকা টাঙ্কি বড় টাঙ্কি। সিট বুক হয়ে গেছে এই যে এটা হচ্ছে অটোমেটিক। আর পুরান মডেলের যেগুলো বড় বড় বিশাল বড় বড় সিলিন্ডার, এটা হচ্ছে মেকানিক্যাল। মেকানিক্যাল আর অটোমেটিক আমি একটু বুঝাই দেই, তাহলে অনেকটা আমরা কম্প্রেসর সম্পর্কে ধারণা পাবো। এই জিনিসটা আসলে আমরা সবাই জানি যে এর মধ্যে বাতাস থাকে, এখান থেকে চাইলে আমরা পরবর্তীতে একটা পাইপ দিয়ে টায়ারে হাওয়া ঢোকাই নিতে পারি। এখানে রিজার্ভার ট্যাঙ্ক নিয়ে জানাশোনার কোনো কিছু নেই, জাস্ট একটা বক্স যেখানে আপনি বাতাস রিজার্ভ করে রাখতে পারেন। কিন্তু রিজার্ভার ট্যাঙ্কে বাতাসটা আসলে আসে কোথায়, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক এখানে একটা ভি আকৃতির কিছু একটা দেখা যাচ্ছে না, এটাকে আমরা বলতেছি কম্প্রেশন। এই যে একটু আগে কম্প্রেশন করব, সেই কম্প্রেশন এটা। তাহলে এইটাতে না গিয়ে সরাসরি আমি এখানে আসলাম, কারণ ওইটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন, কিন্তু ছোটবেলা থেকে এটা দেখে দেখে বড় হয়েছে তো অনেকটা বুঝতে পারবো। এইটা বুঝলে অনেকটা ক্লিয়ার হবে। এইটা যদি কম্প্রেসর হয়, কম্প্রেসরের কাজ কি? কম্প্রেসরের কাজ হচ্ছে লো প্রেসার লো টেম্পারেচারে ভেপারকে অলওয়েজ হাই প্রেসার হাই টেম্পারেচারের ভেপারে কনভার্ট করা। কিছু বুঝলেন? একটু বুঝাই দিই। স্থিরকে গতিশীল করবে এরকম স্থিরকে গতিশীল, মানে লো প্রেসারে আছে কম চাপে আছে লো প্রেসার লো টেম্পারেচারে ভেপারকে হাই প্রেসার হাই টেম্পারেচারের ভেপারে কনভার্ট করা। আমরা সাইকেলে হাওয়া দেওয়ার জন্য যে ম্যানুয়ালি পাইপ ব্যবহার করতাম না, এটাও কিন্তু একটা কম্প্রেসর। কিভাবে কম্প্রেসর হয়? আমি যখন হ্যান্ডেলটাকে উপরের দিকে উঠালাম, দেখবেন যে নজলটার মধ্যে বা সিলিন্ডারটার মধ্যে 2-3টা ফুটা থাকে। এটা যখন আমি টানলাম তখন ওটার ভ্যাকুয়াম থাকার কারণে পজিটিভ প্রেসার এসে সিলিন্ডারের মধ্যে ঢুকছে। ঢোকার পরে যখনই আমি চাপ দিলাম, যখনই রাস্তাগুলো বন্ধ হয়ে গেল, তখন যে বাতাসটা ঢুকতো সেটা এখন সংকুচিত হয়ে দেন সংকোচনটা আমার চাকার মধ্যে ঢুকবে। তাহলে এটা একটা কম্প্রেশন না? জি। টানলাম, চাপ দিয়ে ঢুকাইলাম। তাই যদি হয়, এখন কথা এখানে কম্প্রেসরের কাজ কি?
এখানে কম্প্রেসরের কাজ হচ্ছে এই রিজার্ভার ট্যাঙ্কের মধ্যে বাতাস ঢোকানো। যেমন এটা কোন বাতাস ঢুকাবে? এটা আমাদের এনভায়রনমেন্টের বাতাস ঢুকাবে। এনভায়রনমেন্টের বাতাস, এই বাতাসটা এখন কি প্রেসারে আছে? লো না হাই? লো প্রেসার। এই বাতাসটাকে টেনে চেপে ঠেসে তারপর এর মধ্যে ঢোকাবে। হাই প্রেসারে অনেকটা ওই যে আমাদের হচ্ছে টার্বোচার্জার। টার্বোচার্জার কি করছিল? ওয়ান কাইন্ড অফ কম্প্রেসর, লো প্রেসারকে হাই প্রেসার। তাহলে কন্ডাক্টর কি? বাসের কন্ডাক্টর কি? এই কিন্তু কম্প্রেসর কি বলে? ভাই গাছ ফাঁকা আছে, সিট ফাঁকা। যখন ঢুকবেন তখন দেখেন যে পা ফেলার জায়গা নেই। তাহলে একটু আগে লো প্রেসারে ছিলাম, এবার আমাকে টাপ দিয়ে সেনেট দিয়ে হাই প্রেসারে ঢুকে দিলাম। ঠিক আছে বসো তাই ঠিক আছে? সামনে নামবো। শিক্ষিত মানে শিক্ষিত গালি দিবে। ক্লাস 9 এ থাকতে স্যার ক্লাস নিচ্ছে ইংরেজি, সরি ম্যাথ ক্লাস, হায়ার ম্যাথ ক্লাস। তখন এক্সেলে আরেক ফ্রেন্ডকে, আমার আরেক ফ্রেন্ডকে একটা মানে খারাপ একটা বকা দিচ্ছে। স্যার বলতেছে এই ধরনের কথা বলা ঠিক না। কি? তুই শিক্ষিত মানুষ, তুই শিক্ষিত গালি দিবি। কি স্যার? তুই গালি দিবি জ্যামিতি বক্স, সাদা, স্কেল, তুই এই ধরনের গালি দিবি। খারাপ কথা বলিস কিছু জন্য। তাহলে ও আসলে কন্ডাক্টর না, হচ্ছে কম্প্রেসর। ঠিক আছে? তাহলে কম্প্রেসরের কাজ কি? লো প্রেসার, লো টেম্পারেচার ভেপারকে হাই প্রেসার, হাই টেম্পারেচারে কনভার্ট করা। এখন কথা, আমি ভেপার কেন বলতেছি? কারণ ভেপার মানে হচ্ছে গ্যাস। গ্যাসকে যে কনভার্ট করবে, মাথায় রাখবেন, গ্যাসকে যে কম্প্রেস করবে তার নাম হচ্ছে কম্প্রেসর। আর লিকুইডকে যে কম্প্রেস করবে তার নাম হচ্ছে পাম্প। লিকুইডকে যে কম্প্রেস করবে তার নাম হচ্ছে পাম্প। বুঝলেন? যেমন ওয়াটার পাম্পের কাজ কি? কোয়েলে রেডিয়েটর থেকে পানিকে টেনে চেপে ঢেসে ইঞ্জিনের মধ্যে ঢোকানো। তাহলে কি লো প্রেসার থেকে হাই প্রেসার করলো না? এরপর আমাদের বাসাবাড়ি ওয়াটার পাম্পের কাজ করে যে মাটির নিচ থেকে পানি তুলে ট্যাঙ্কের মধ্যে ঢোকানো। তার মানে পাম্প যদি হয়, পাম্পের কাজ হচ্ছে লিকুইডকে কম্প্রেস করবে, আর কম্প্রেসরের কাজ হচ্ছে গ্যাস বা ভেপারকে কম্প্রেস করবে। তাহলে কম্প্রেসরকে কখনো পাম্প বলতে পারবো বা পাম্পকে কখনো কম্প্রেসর? এই ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। কম্প্রেসর মানে হচ্ছে গ্যাস নিয়ে কাজ, আর গ্যাসের কি করবে? লোকে হাই করবে। এইটা কি করতো? এই যে এইটা কিন্তু দুইটা কম্প্রেসর। আপনি চাইলে একটাও দিতে পারেন, তিনটাও দিতে পারেন, আটটাও দিতে পারেন। মানে কম্প্রেসর যত বাড়াবেন তত দ্রুত জিনিসটা ঘুরে যাবে, কারণ ও তত বেশি টানতে পারবে, তত বেশি কম্প্রেস করবে। এখন কথা, কম্প্রেসর কি নিজে নিজে চলতে পারে? কম্প্রেসর নিজে নিজে চলতে পারে না। কম্প্রেসরকে চালার জন্য আরেকজনের হেল্প নিতে হয়। কম্প্রেসর কিন্তু ইঞ্জিনের মতো। ইঞ্জিনে যেমন সাকশন ভালভ আছে, এক্সস্ট ভালভ আছে, সিলিন্ডার আছে, পিস্টন আছে, ঠিক এখানে কিন্তু সেম। কম্প্রেসরে যেমন, মানে আমার ইঞ্জিনে যেমন সিলিন্ডার, সাকশন ভালভ, এক্সস্ট ভালভ, তারপর আমার পিস্টন সবকিছু আছে, এখানেও সেম। তাহলে কম্প্রেসরে যদি ইঞ্জিনের মধ্যে সবকিছু থাকে, তাহলে এটাকে ইঞ্জিন কেন বলতেছি না? কারণ ইঞ্জিনে 4টা স্ট্রোক হয়, আর এখানে 2টা স্ট্রোক হয়। এখানে শুধু বাতাসকে টানবে, সাকশন, বাতাসকে কম্প্রেস করে এক্সস্ট করবে, টানবে, কম্প্রেস করবে, এক্সস্ট করবে। কিছু বুঝলেন? কথাগুলো কি বুঝতেছেন? কম্প্রেসর সাকশন করবে, কম্প্রেশন করবে, এক্সস্ট করবে, এখানে কোনো পাওয়ার হবে না। কেন? কারণ ওখানে স্পার্ক প্লাগ নাই। আর স্পার্ক প্লাগ যদি দেও, ওখানে তার ফুয়েলের কোনো সরবরাহ না, যার কারণে ও শুধু বাতাসকেই টানবে, বাতাসকেই চাপ দেবে, বাতাসকেই ঠেলে বের দেবে। বাতাস টানবে, চাপ দেবে, ছেড়ে দেবে। তার মানে কম্প্রেসর ইঞ্জিনের মতো কাজগুলো ইঞ্জিন বলা যাবে না। কম্প্রেসর, এই কম্প্রেসরকে চালার জন্য, যেমন এই কম্প্রেসরকে চালার জন্য আমরা হেল্প নেই হচ্ছে ইঞ্জিনের। ইঞ্জিনের মেইন পুলির সাথে এই পুলিটাকে যখন আমরা ঘুরাই, তখন কম্প্রেশন কাজ করার শক্তি পায়। এর মধ্যে সবকিছুই আছে, দেখাবো রিয়েল লাইফে দেখাবো। এর মধ্যে যদি আমরা হেল্প নেওয়ার জন্য ইঞ্জিনের শক্তি দিই, তাহলে কথা, আমার দোকানে যে এটা আছে, আমার দোকানে তো আর ইঞ্জিন নেই, তাহলে আমি এখানে কিসের হেল্প নেব? এখানে আমরা হেল্প নেই মোটরের। কারণ আমরা মোটরে কি জানি? ইনপুটে ইলেকট্রিক এনার্জি, আউটপুটে মেকানিক্যাল এনার্জি। আর মেকানিক্যাল এনার্জি মানে ঘুরবে। আর এই ঘোরার সাথে যদি আমরা পুলি দেই, সেই পুলির সাথে যদি আমরা কম্প্রেসরের পুলি দেই, তাহলে কট 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 করে সারাদিনই আমরা ঘুরতে থাকি। আচ্ছা, এই যেটা হচ্ছে মোটর, যেটা ইলেকট্রিসিটি দিয়ে চলে। এই মোটরের সাথে এই যে বেল্টের মাধ্যমে কানেক্ট আছে কম্প্রেসর। কম্প্রেসরের কাজ হচ্ছে বাতাসকে টানবে, চাপ দিয়ে ঠেসে দিয়ে এর মধ্যে ঢোকাবে। এখন কথা, এই সিলিন্ডারের একটা কিন্তু নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। এই ক্যাপাসিটির তুলনায় যদি কোনো কারণে বাতাস বেশি হয়ে যায়, তখন এটা ফেটে যাবে না? এটা ঠিক ফেটে যাওয়ার আগে এখানে একটা
অ্যাকচুয়েটর ভালভ আছে। এই ভালভটা তখন কম্প্রেসরের কাজ করার ক্ষমতা বন্ধ করে দেয়। অর্থাৎ এখানে একটা সলিনয়েড টাইপ ইনটেক লাইন, একটা ইনটেক ভালভ থাকে। তখন কম্প্রেসরের পুলি ঘুরলেও কম্প্রেসর আসলে কাজ করে না। অথবা অনেক সময় এই মোটরের সাথে এটাকে কাপলিং করা থাকে, যে যখনই ঘুরে যাবে তখনই মোটর সাথে সাথে অফ। আবারই যখন আপনি 2-3টা চাকায় যখন হাওয়া দিলেন তখন প্রেসার কমে গেল, তখন আবার চালু হয়ে যাবে। এবং এইটা আমরা ম্যানুয়ালি চেক করি এটা দিয়ে। আমরা এত দূর গেলাম না, আমি শুধু কম্প্রেসরের কাজটা বোঝানোর জন্য চেষ্টা করি। তাহলে কম্প্রেসরের কাজ হচ্ছে বাইরে থেকে ফ্রেশ বাতাসকে টেনে চেপে এর মধ্যে ঢোকানো। তাহলে এখানে যদি কম্প্রেসরের এই কাজ হয়, তাহলে আমার এখানে কম্প্রেসরের কি কাজ হবে? তাহলে ওই যে ভেপারকে কম্প্রেস করে টেপে টেনে কি করবে? তাহলে লো প্রেসার লো টেম্পারেচারকে হাই প্রেসার হাই টেম্পারেচারে ভেপারে কনভার্ট করবে। তাহলে এই যদি কম্প্রেসর হয়, এটা কম্প্রেসরের ইনপুট না আউটপুট? ইনপুট। তাহলে এই পাশে কি হবে? সাকশন, এই পাশে লো প্রেসার, লো প্রেসার থাকবে, লো টেম্পারেচার থাকবে। তাহলে এই পাশে অবশ্যই কি হবে? হাই প্রেসার হবে এবং হাই টেম্পারেচার হবে। এখন কথা, কি হাই হবে, লিকুইড না ভেপার? তাহলে এই পাশে কি লিকুইড থাকবে না ভেপার থাকবে? এই পাশেও ভেপার থাকবে, এই পাশেও স্যার ভেপারই থাকবে। এই জিনিসটা কি কেউ বুঝেন না? তাহলে কম্প্রেসর আমরা জানি যে লো প্রেসার লো টেম্পারেচার ভেপারকে হাই প্রেসার হাই টেম্পারেচার ভেপার করে। তাহলে এখানে অবশ্যই লো প্রেসার ভেপার, ওই পাশে হাই প্রেসার ভেপার হবে। এখানে এখন পেপার কি আপনার যে গ্যাসটা ঢুকে দিয়েছেন ওইটাই ওই যে আর 134 এ ঢুকাইছে, আর ভলকানাইজিংয়ের দোকানে ফ্রেশ বাতাস, মানে ওর গ্যাস হিসেবে বাতাস কাজ করে, আমার গ্যাস হিসেবে আমার এই এইটা কাজ করে। এই লো প্রেসার লো টেম্পারেচার ভেপারটা যদি আমি কম্প্রেসরে ঢুকাই, কম্প্রেসর টেনে কম্প্রেস করে চেপে ঠেসে হাই প্রেসার হাই টেম্পারেচারে বের করে দেবে। তো ঢুকানোর সময় কি মানে এটা লো প্রেসার হয়ে ঢুকবে, লো টেম্পারেচারে? মানে আমরা তো এখনো সার্কুলেশন কমপ্লিট করিনি, কিন্তু আমার যে থিওরি সেই থিওরিতে তো এটাই হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমাদের যে থিওরি এতক্ষণ পর্যন্ত বুঝলাম, এটা যখন সম্পূর্ণ শেষ করবো তখন থেকে কি হয়। তাহলে আমরা জানি লো প্রেসার লো টেম্পারেচার ভেপারকে হাই প্রেসার হাই টেম্পারেচার ভেপার। এতটুকু জিনিস নিয়ে কোনো কনফিউশন নাই। কম্প্রেসরে যেটা ঢুকতেছে সেটাকে আমরা বলি সাকশন লাইন, আর যেটা বের হয় সেটা হচ্ছে ডিসচার্জ লাইন। তাহলে সাকশন লাইন কোথা থেকে আসে? সাকশন লাইন কোথা থেকে আসে? রিজার্ভার থেকে। ও ইভাপোরেটর থেকে এসে কম্প্রেসরে ঢোকে, আর ডিসচার্জ লাইন কম্প্রেসর থেকে বের হয়ে কন্ডেন্সারে ঢোকে। এখন কথা, হাই প্রেসার হাই টেম্পারেচার ঠান্ডা না গরম? গরম। এই গরম জিনিসটাকে যখন আমরা এখান থেকে এসে কন্ডেন্সারের মধ্যে দিব, কন্ডেন্সারেও কিন্তু রেডিয়েটরের মতো কোর এবং ফিন্স থাকে, আবার এর পারফরম্যান্স বাড়ানোর জন্য পিছনে একটা ফ্যানও থাকে। তাহলে এত কিছু মিলে এটা কি হবে? ঠান্ডা। গরম জিনিসটাকে ঠান্ডা করবে না? হাই প্রেসার হাই টেম্পারেচার ভেপার যখন আমার কন্ডেন্সারের মধ্যে ঢুকে, এটা যত প্রবাহিত হয়, যত ধাক্কা খায়, যত ফিন্সের সংস্পর্শে আসে, ধীরে ধীরে এটা এখান থেকে এসে এখানে লো প্রেসার হয়ে যায় নাকি, আবার একই এবং লো টেম্পারেচার হয়ে যায়। লো প্রেসার লো টেম্পারেচার আমরা যেটা জানলাম। এখানে একটা জিনিস দেখেন, আমরা রেডিয়েটরের মধ্যে যে পরিমাণ গরম পানি ঢুকাই, বের করার সময় এটা কি পরিমাণ ঠান্ডা হয়? আমরা কুলিং সিস্টেমে বলছিলাম যে রেডিয়েটর আসলে ঠান্ডা করে না, টেম্পারেচারটাকে ধরে রাখে। কিছুটা কমায়। কিছুটা কমায়। অর্থাৎ আপনার যদি রেডিয়েটরের মধ্যে ঢুকে 105 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, বের হওয়ার সময় 40 50 বা 60 70 এর আচ্ছা 60 ডিগ্রিও যদি বের হয়, এটা আমাদের জন্য ঠান্ডা না গরম? গরম। কিন্তু টেম্পারেচার কিছুটা কমছে। আমি চাইলেও এখানে বলতে পারবো না যে এটা লো প্রেসার লো টেম্পারেচার, এটা কিছুটা কমছে। আমরা আরেকবার যখন সার্কুলেশন দিয়ে আসবো না, তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গায় আসলে হাই প্রেসার হাই টেম্পারেচারে ভেপারটা এখানে এসে হাই প্রেসার হাই টেম্পারেচারে থাকে, কিন্তু ধীরে ধীরে ভেপারটা চেঞ্জ হইতে হইতে কোনো একটা সময় গিয়ে লিকুইড ফর্মে কনভার্ট হয়। তাহলে এই লিকুইড কিন্তু এর মতো আবার গরম না, কারণ স্যার ভেপার থেকে লিকুইড করতে গেলে কিছু না কিছু তাপ হারাইতে হবে, কিছু না কিছু চাপ হারাইতে হবে। তো কিছু না কিছু হারাইছে। আমি যদি একটু উদাহরণ দেই, এখানে যদি 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বের হয়, এখানে গিয়ে ওটা হয়ে যাবে 60 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 60 কি লো না হাই? তাও হাই, কিন্তু
কিছু না কিছু কমেছে, যার কারণে এই কমার কারণে আসলে ভেপারটা লিকুইড হয়েছে। কিন্তু আমি যদি বলি না আমার এখানেও 10 এখানেও 110, এটা কখনো কনভার্ট হইতে পারবে না। কারণ লিকুইড হইতে গেলে ও কিছু না কিছু তাপ সাপ হারায়া তারপর ওকে পিছনের দিকে আসতে হবে। এই যদি হিসাব হয় তাহলে আমি কন্ডেন্সারের আউটপুটে পাইলাম হাই প্রেসার হাই টেম্পারেচার লিকুইড। এই হাই প্রেসার হাই টেম্পারেচার লিকুইড যখন আমার কন্ডেন্সার থেকে বের হয়ে যাইতে 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 যখন এক্সপেনশন ভালভে ঢুকে, এখানে একটা মজার কাহিনী হয়। কাহিনীটা হচ্ছে এই এক্সপেনশন ভালভের হিসাব যদি বোঝেন তাহলে আপনি পুরো এসি সিস্টেমের ঠান্ডা গরমের ব্যাপারটা বুঝবেন। কারণ মূলত ঠান্ডা গরমটা কন্ট্রোলই করতেছে আমাদের গাড়িতে এই ছোট্ট জিনিসটা। এখন কথা স্যার এখানে কি হয়, আমরা সবাই একটা এক্সপেরিমেন্ট করবো এখন। কি? সবাই যার যার মুখ বড় করে হাতের তলায় ফু দেন। এবার সেই ফুটা একটু ছোট করে দেন। কোন ক্লাসে যায়? ঠিক আছে? তাহলে দেখেন একই বাতাস, শুধু সাইজ ছোট বড় হওয়ার কারণে কখনো ঠান্ডা কখনো গরম। এখানে যেটা হয়, বড় জিনিস দিয়ে আসলে, বড় পাইপ দিয়ে এসে যদি ছোট পাইপ দিয়ে গ্যাসটা বের হয়, যদিও ছোট হয়নি, ধরলাম উত্তোলনের কাছে আসতেছে বড় লাইন দিয়ে কিন্তু বের হচ্ছে ছোট লাইন দিয়ে, তাহলে কি হবে জিনিসটা? ঠান্ডা বাতাস। ঠান্ডা না? আমাদের বডি স্প্রে বা পারফিউম বডি দেওয়ার পরে কেন ঠান্ডা লাগে? কারণ ওর সিলিন্ডারের মধ্যে এটা থাকে, বেশি এটা যখন আমরা বের করতেছি, এটা হাই প্রেসার হাই টেম্পারেচার বাদ দেই, আমরা যখন স্প্রে করতেছি নজলটা দিয়ে যখন বের হয়, অর্থাৎ ছোট ছিদ্রটা দিয়ে যখন বের হয় তখন হাই স্পিডে বের হয়। তখন এর কি বেশি থাকে, প্রেসার নাকি স্পিড? থাকে প্রেসার। এখানে আমাদের বাঙালিদের একটা প্যাচ লাগে। আমি আপনাদের বলছিলাম যে এসি সিস্টেমে একটা প্যাচ লাগবে আমাদের। এসি সিস্টেমে একটা প্যাচ লাগবে। আমাদের প্যাচটা কি? আমরা বলতেছি স্যার গরম লাগতেছে, এসিটা একটু বাড়ায় দেন। গরম লাগতেছে, এসিটা একটু বাড়ায় দেন। মানে আমার মনে হচ্ছে যে এসি বাড়াইলে ঠান্ডা হচ্ছে, কিন্তু দিন শেষে বাড়াইলে গরম, কমলে ঠান্ডা। এই প্যাচটা লাগার কারণে এখানে একটা আমাদের সমস্যা। সেটা হচ্ছে পারফিউম যখন আপনি আপনার বডিতে স্প্রে করলেন, এটার প্রেসার বাড়ছে না কমছে বলেন দেখি? কমছে। কেমনে বাড়ছে স্যার? যদি বাড়ায় তাহলে তো গরম, কারণ প্রেসার বাড়লে টেম্পারেচার বেড়ে যাবে। ওই যে ছোট ছিদ্র দিয়ে বের হইছে এই জন্য কমছে। এখানে যেটা হয়, কথা বলেন না আগে শোনেন, শুনেন, যখন বড় জিনিস দিয়ে এসে এটা হুট করে যখন ছোট জিনিস দিয়ে বের হয়ে যায়, তখন এটা আসলে প্রেসার কমে যায় কিন্তু স্পিড বেড়ে যায়। আর প্রেসার কমার কারণে স্প্রে আমাদের বডির কাছাকাছি নিয়ে ওই জায়গাটা কিন্তু ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে যায়। তাহলে আমি বলবো যে এনভায়রনমেন্টের টেম্পারেচারের তুলনায় ওই জায়গাটা আমার মিনিমাম 4-5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 4-5 মানে কি, হাই প্রেসার না লো প্রেসার? লো প্রেসার এন্ড লো টেম্পারেচার। এবার দেখেন এখান থেকে আপনি কি ঢুকাইছেন, হাই প্রেসার হাই টেম্পারেচার লিকুইড। Yes, sir. হাই প্রেসার হাই টেম্পারেচার লিকুইডটা যখন বড় লাইন দিয়ে এসে হুট করে ছোট লাইন দিয়ে বের হয়ে যায়, এটা হয়ে যায় ইনস্ট্যান্ট ঠান্ডা। ঠান্ডা মানে হচ্ছে টেম্পারেচার লো, লো টেম্পারেচার। এখন কথা, লো টেম্পারেচার হইলে তাহলে প্রেসার হাই, প্রেসার আর টেম্পারেচার সমানুপাতিক। প্রেসার বাড়লে টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়ে। লো প্রেসার লো টেম্পারেচার। এখন কথা, হাই স্পিড লো প্রেসার লো টেম্পারেচার, কিন্তু এটা লিকুইড হবে না ভেপার হবে? এটা লিকুইড হবে না ভেপার হবে? এটা Liquid ডিপেন্ড হবে। করবে স্যার এই ডিসটেন্সটা কতটুকু, আচ্ছা, রাস্তাটা আসলে কতটুকু। আয়ো রুম স্প্রেড একটু দিন তো, এর আসলে রাস্তাটা কতটুকু। এটা একটা এক্সপেরিমেন্ট করি তারপর আমরা আগাবো। একটু দেখেন, এটা একটা সিলিন্ডার, Yes, এই sir. সিলিন্ডারের মধ্যে একটা নজল আছে, পাইপ আছে। Yes, sir. এই পাইপের তুলনায় এর মাথাটা কিন্তু ছোট। তার মানে আমরা বলতে পারতেছি বড় রাস্তা দিয়ে এসে ছোট রাস্তা দিয়ে বের হয়। এটা যদি আমি কাছে কাছে দেখি তাহলে দেওয়া লাগবে আমি তো বলতে দিতে পারো না। তো এটা যদি আমি কাছে কাছে রাখি, এই যে লিকুইড বুঝা যায়, এই যে লিকুইড আছে, কিন্তু যদি একটু দূরে থেকে নেই, এটা কিন্তু আমি ধরতে পারবো না। ব্যাপারের জীবন এটা কিন্তু ধরতে পারবো না, এটা কিন্তু ভেপার হয়ে যাচ্ছে। এখন যদি একটু হিসাব দেখি, এখান থেকে যখন এটা আসতেছে এই জায়গাটাকে যদি আমি ওটা একটু পর দেখাবো, এটা দেখে নাও। এখান থেকে যখন এখানে আসবে, এই আবার কি, এখান থেকে যখন এখানে আসবে এই লিকুইড কিন্তু সাথে সাথে ভেপার হবে না,
এটা ডিপেন্ড করবে যে ডিসটেন্স কতটুকু। যদি ডিসটেন্স খুব কাছাকাছি থাকে তাহলে লিকুইড, কিন্তু যদি বেড়ে যায় তাহলে ভেপার হয়। তো এই জায়গাটাকে আমরা যদি একটু শর্ট ধরি, এটা এখানেও লিকুইডই থাকে, কিন্তু এই লিকুইডটা কোনো এক সময় যখন ডিসটেন্স বেড়ে যায় তখন এটাকে চাইলে আপনি ধরতে পারবেন না, তখন এটা হয়ে যায় ভেপার। আচ্ছা, এই লিকুইডটা এখানে যত আগাচ্ছে তত কি ভেপার হচ্ছে না ধীরে ধীরে? এই লিকুইডটা এখান থেকে বাড়তে 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 যত আসতেছে, এবং ধরা হয় যে এক পর্যায়ে যখন ইভাপোরেটরের মধ্যে ঢুকে সেটা আর লিকুইড থাকে না, সেটা হয়ে যায় ভেপার। এখানে যদি কোনো ভেপার হয়, এই ভেপারটা লো প্রেসার হবে না হাই প্রেসার হবে? লো প্রেসার। শিওর? জি স্যার। শিওর? ইয়েস স্যার। ইয়েস স্যার। লো প্রেশার না হলে ঠান্ডা কেন লাগবে? লো প্রেসার হবে। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমরা প্রথমের দিকে কি লিখছিলাম? বুঝছো না? তাহলে যেটা ঢুকাইলাম সেটাই কোনো এক সময় এসে আবার ওটাই হয়ে গেল। এবার যতটুকু বুঝছেন এর উপর আমি আরেকবার রিক্যাপ করি এবং একটা রেফারেন্স নাম্বার দেই, তাহলে অনেকটা আমরা ক্লিয়ার হবে। কম্প্রেসরের কাজ হচ্ছে তাপ এবং চাপ বাড়ানো। কিসের? লিকুইড না, ভেপার। কারণ কম্প্রেসরের মধ্যে যদি আপনি লিকুইড ঢোকান, কম্প্রেসর নষ্ট হয়ে যাবে। ইঞ্জিনের মধ্যে পানি ঢুকালে কাজ হবে না। ইঞ্জিনের মধ্যে পানি ঢুকালে ক্র্যাঙ্কশ্যাফট বা কানেক্টিং রড কিন্তু ভেঙে যাবে। এটাকে আমরা বলি হাইড্রোলক। হাইড্রোলক কি? যদি কোনো কারণে ওয়াটার জ্যাকেটের পানি অথবা ইনটেক লাইন দিয়ে বৃষ্টির পানি বা নদীর পানি বা এক্সজস্ট লাইন দিয়ে কোনো কারণে যদি সিলিন্ডারের মধ্যে পানি আসে, পিস্টন পানিকে কম্প্রেস করতে পারে না, কারণ লিকুইডকে কখনো কম্প্রেস করা যায় না। যার কারণে পিস্টন তো সার্কেল কমপ্লিট করবে, টিডিসি তে উঠবে, কিন্তু পানি কম্প্রেস না হওয়ার কারণে পানিও কম্প্রেসড হবে না, পিস্টনও ছাড়বে না। এক সময় পিস্টনের কোনো দোষ নাই, সরি ক্র্যাঙ্কশ্যাফটের কোনো দোষ নাই, ও ভেঙে যায়। ঠিক, এই কম্প্রেসর কখনো লিকুইডকে কম্প্রেস করতে পারবে না, এটা অলওয়েজ ভেপারকে কম্প্রেস করবে। তার মানে আমরা যখন কম্প্রেসরের ইনপুটে ঢুকাই তখন এটা লো প্রেসার লো টেম্পারেচার ভেপার থাকে। এটাকে যখন তাপ চাপ দেই তখন এটা হয়ে যায় হাই প্রেসার হাই টেম্পারেচার ভেপার। ধরা হয় যে এই পাশে প্রেসার থাকবে 3 বার এবং টেম্পারেচার থাকবে 3 ডিগ্রি সেলসিয়াস। এই 3 বার এবং 3 ডিগ্রি সেলসিয়াসকে আমরা তাপ এবং তাপ দিয়ে 20 বার এবং 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কনভার্ট করে। তাহলে প্রেসার টেম্পারেচার বাড়ছে? এটা কে বাড়াইলো? আচ্ছা, কম্প্রেসর বাড়ালে এখানে বার কথাটা কি বুঝছেন? পিএসআই, তাহলে কত পিএসআই সমান কত বার? 14.5 পিএসআই সমান 1 বার। এখান থেকে যখন এটা হাই প্রেসার হাই টেম্পারেচার ভেপার হয়ে কনডেন্সারে যাচ্ছে, কনডেন্সারে যত সার্কুলেশন হচ্ছে তত ধীরে ধীরে তাপ এবং চাপ কমতেছে। কমলে এটা আসলে একদম কমা না, এই কমাটা হচ্ছে, এই কমাটাকে আমরা ধরতেছি 19 বার এবং 60 ডিগ্রি সেলসিয়াস। দেখেন তাপ এবং চাপ কিন্তু কমছে, কিন্তু তারপরও এটা আসলে লো না, এটাকে আমরা হাই প্রেসারে রাখতেছি। এই লো প্রেসার লো টেম্পারেচার যদি না হয়, তাহলে হাই প্রেসার হাই টেম্পারেচার লিকুইডটা যখন এখান থেকে এক্সপানশন ভাবে যায় তখন এটা হয়ে যায় স্যার 8 ডিগ্রি সেলসিয়াস এবং 10 বার। অর্থাৎ প্রেসারও অনেকটা কমে গেছে, টেম্পারেচার অনেকটা কমে গেছে, এবং এটাই যত ডিসটেন্সে আগায় তত ধীরে ধীরে আরো ভেপার হইতে হইতে লাস্টে 3 বার 3 ডিগ্রি সেলসিয়াস। এবার একটু যদি খেয়াল করি, গাড়ি তো ওয়াশ করা দেখছি, গাড়ি যখন ওয়াশ করে তখন কি হাই প্রেসারে মারে না? ওকে, হাই প্রেসারে যখন মারে তখন কিন্তু গাড়িতে কি হিট করে, লিকুইড না ভেপার? লিকুইড। কিন্তু এই নজলটাকে যদি একটু দূরে থেকে নেন দেখবেন যে আর কিন্তু লিকুইড নেই, এখন কিন্তু ভেপার। কারণ এটা এত স্প্রে হচ্ছে যে, বা জমিতে যদি কখনো যদি ওষুধ দেন তাহলে এই জিনিসটা খেয়াল করবেন, খুব পাতার কাছে নিয়ে গেলে দেখা যায় যে লিকুইড, কিন্তু একটু দূর থেকে দিলে দেখবেন যে একটু বসা মতো করে। ঠিক, এই ডিসটেন্স যদি কাছাকাছি হয় তাহলে এটা হয়ে যাবে লিকুইড, কিন্তু ডিসটেন্স যত বাড়বে ধীরে ধীরে এটা ভেপারে কনভার্ট হবে। তাহলে এবার আমার ওভারঅল আলোচনা, আমরা যে R134 কে ব্যবহার করলাম কখনো লিকুইড কখনো ভেপার, আসলে কি সেটা হচ্ছে? এই যে দেখেন ভেপার ভেপার, লিকুইড লিকুইড, আবার সেটা ভেপার ভেপার, এটা এত দ্রুত হয় যে খুব তাড়াতাড়ি। এবার আমি লেখালেখি না, 2 মিনিট সময় দিলাম, সবাই একটু নিজের মতো করে পুরো সার্কুলেশনটা একটু খেয়াল করেন, এরপর আমি আরেকবার বোঝাই দিয়ে তারপর লিখতে দেবো।
একটু 2টা মিনিট সবাই দেখেন। ব্রেক খুব ইম্পর্টেন্ট। এক্সপেনশন থেকে যখন বের হয় তখন কি ফর্মে বের হয় লিখেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু লিকুইড বললে হবে না, প্রেসার, টেম্পারেচার এবং কি ফর্ম। লো প্রেশার প্লাস লো টেম্পারেচার। লো প্রেসার লো টেম্পারেচার লিকুইড ফর্মে বের হয়। কেন? স্পিডটা বাড়বে। কেন এটা কেন হইল? এটা হচ্ছে মানে প্রশস্ত রাস্তা দিয়ে ঢুকছে প্লাস চাপা রাস্তা দিয়ে বের হচ্ছে, স্পিডটা বাড়তেছে। বাট ইলেকট্রিক থ্রোটল বডি আছে আমাদের এখানে, উদাহরণ দিয়ে বোঝাই দিই। ইলেকট্রিক থ্রোটল বডিটা লাগবে, একবারে উপরে থাকে। এটা ঠান্ডা করলেন না গরম করলেন? গরম সবাই চিনি গরম করলেন। এবার আমি একটু প্রশ্ন করি স্যার, সবাই বললো গরম কুলেন্ট, এখানে একটা গরম কুলেন্টের কাজটা কি? এখানে আমরা যখন ছোট নরমালি এয়ার পাস হয় তখন ইঞ্জিন চলতেছে, তো চলার সময় যখন হচ্ছে আমি থ্রটল ক্লোজ করব, ক্লোজ করলে আমি যেদিক দিয়ে ইঞ্জিন মানে থ্রটল বডির আগে হচ্ছে যে প্রেসার এয়ারটা থাকে ওই এয়ারটা মানে বেশি প্রেসার, আর নিচে অপোজিট সাইডে যেহেতু ভ্যাকুয়াম তাহলে ওইখানে কম প্রেসার। তো যখন হচ্ছে আমার বেশি প্রেসার থেকে কম প্রেসারের দিকে মানে এয়ার ফ্লো করবে, তখন যে এয়ারের মলিকুলগুলো থাকে তখন এয়ারের মলিকুলগুলো হচ্ছে নরমাল যে ডিসটেন্স থাকে তার থেকে একটু দূরে সরে যায়। দূরে সরে যাওয়ার সময় তারা বাইরে থেকে হিট অ্যাবজর্ব করে, তার কারণে হচ্ছে ওই আশেপাশের এরিয়াটা ঠান্ডা হয়ে যায়। তো এটার ক্ষেত্রে যদি আমার হিট অ্যাবজর্ব করার কারণে যদি বাইরে থেকে হিট অ্যাবজর্ব করার কারণে যদি এটা ঠান্ডা হয়ে যায়, তখন দেখা যাবে যে এখানে পানি টানি আসলে এটা বরফ হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে কুল করার জন্য হচ্ছে আমার এই ওয়াটারটা দিচ্ছে। 2-3 জন ছাড়া মনে হয় না কেউ বুঝছে। অনেক ডিপে গেছেন, তো এটা অ্যাডভান্স লেভেলের আলোচনা। আমি ছোট্ট করে নাদান বাচ্চাদের একটু বোঝানোর চেষ্টা করি। এই যে ফুটা আর এই ফুটা না, আমরা যখন অ্যাক্সেলারেটর চাপি তখন এই যে ভালভটা খুলে যায়। আচ্ছা, ধরলাম যে ভালভটা আমার এখন এই পর্যায়ে খোলা, খুব সামান্য না? আচ্ছা, এই সামান্য মানে আমরা ধরে নেই একটু যে এটা সম্পূর্ণ যদি 45 ডিগ্রি খোলে, এখন এটা মাত্র 10 ডিগ্রি। এখান থেকে যখন 10 ডিগ্রি খোলা থাকবে, তাহলে এখানে কি যেহেতু রাস্তাটা ইনটেক ভালভের সাথে বা এয়ার ফিল্টারের সাথে, তাহলে অনেকটা বাতাস আসবে না? অনেকটা বাতাস আসলেও কি অনেকটা ঢুকতে পারবে? খুব কম ঢুকতে পারবে না? তো এখানে যখন খুব কম ঢুকবে তখন যে পরিমাণ আসবে তার থেকে কম পরিমাণে বের হবে। যদি কম পরিমাণে বের হয়, যে পরিমাণ আসলো, এই যে আসলো কিন্তু ঢুকলো কম, তাহলে এখানে কি হবে? লো প্রেসার হয়ে যাবে না? ওই যে এক্সপেনশন ভালভের মতো। তাহলে লো প্রেসার যখন হবে তখন কি হয়, এই লাইনের মধ্যে বাতাস ঠান্ডা হওয়ার কারণে কাচের গ্লাসে ঠান্ডা পানি ঢালে যেমন পানির কণা জমে, আর্দ্রতা জমে, এর ভিতরেও আসলে পানির মলিকিউল জমে। আমাদের বাতাসের মধ্যে কিন্তু আর্দ্রতা আছে, অর্থাৎ পানি আছে, মানে ভেজা ভেজা বাতাসটা। এই ভেজা ভেজার কারণে এখানে কিন্তু পানি জমবে। আর এই পানিটা যখন জমবে, দুইটা সমস্যা। এক, বাতাসের সাথে পানির ফোঁটা সিলিন্ডারে ঢুকবে, যার কারণে হাইড্রোলক হইতে পারে। দুই, এটা পানি দীর্ঘ সময় আটকে থাকার কারণে মরিচা বা জং লাগবে, যার কারণে রাস্তাটা ক্লোজ হয়ে যাবে। এই সমস্যা যাতে না হয়, তাহলে এখানে কি ঠান্ডা, তাহলে এখানে ঠান্ডা করতে গেলে যদি আমি এই পানির কণাগুলোকে যদি জমা বন্ধ করি, তাহলে কি করতে হবে? গরম করতে হবে। এই জন্য এখানে গরম কুল্যান্টের লাইন। এই কুল্যান্ট আসার কারণে এই থ্রোটল বডিটা অলওয়েজ একটু গরম থাকে, একটু, কিন্তু খুব না, খুব হইলে তো পুড়ে যাবে। একটু গরম থাকে যাতে এখানে পানির মলিকিউল গুলো যাতে না জমতে পারে, মানে জমলে ভেপার হয়ে যাবে, চলে যাবে। ঠিক এইটার মতো এক্সপানশন ভালভটাও না, আমরা টানতেছি বড় কিন্তু ছেড়ে দিচ্ছি ছোট, এই জন্য কিন্তু এটা ঠান্ডা হয়ে যায়। তাহলে এক্সপানশন ভালভের কাজ হচ্ছে গিভেন বরফ হবে খুব ঠান্ডা,
একদম সেই লেভেলের ঠান্ডা, কিন্তু গ্যাস হয়ে গেছে, ধরতে পারবেন না। তাহলে এই গ্যাসটাকে মূলত আমি কি করলাম, ঠান্ডা করলাম না, এই ঠান্ডাটাকে কাজে লাগায় আমাদের বাকি কাজ। তো বাকি কাজের হিসাব পরে আমি প্রথমে বলছি যে আপনি আমাকে 4টা জিনিস যদি বুঝতে পারেন, এমন যদি বলতে পারেন, আপনাকে আমি এসি সিস্টেম পুরোটা ক্লিয়ার করাবো। স্যার বুঝছেন? শিওর? বলেন স্যার, কি জানি আপনি কন্ডেন্সার নিয়ে বলতে চাচ্ছেন? কন্ডেন্সারে কি বুঝেন? কন্ডেন্সারের কাজ কি? স্যার আপনার হচ্ছে হাই প্রেশার হাই টেম্পারেচারে আপনার ভ্যাকুয়ামটাকে কিছুটা ঠান্ডা করা, ভ্যাকুয়াম না স্যার, ভেপার। ভ্যাপারটাকে কিছুটা ঠান্ডা করা। কিছুটা ঠান্ডাও মানে কিন্তু খুব ঠান্ডা না। কনভার্ট করার সময় দেওয়া হয়। বিষয়টা কেমন, এখানে একটা পাইপ দিলাম, মুখ এখানে, আর একটা পাইপ, এই পাইপের শেষ হয়েছে একদম হাতের জলগুড়িতে, আপনাকে আমি হাতের জলগুড়িতে পাঠাই দিলাম, আমি এখানে একদম চুলার মধ্যে পাতিলের পানি টকবক করে ফুটতেছে, এই ফুটন্ত পানিটা আমি এই পাইপের মাথায় ঢেলে দিলাম, বললাম যে পানি কিন্তু চলে গেছে। এবার আপনি কি বাতিটা পাবেন না, এখানকার পানিটা ঘুরতে ঘুরতে কোনো একটা সময় গিয়ে আপনার কাছে আসবে, আপনি ওই পানিটা একটা বালতিতে রাখলেন। এবার আমি যখন ঢালছি তখন যে টেম্পারেচার, আর আপনি যখন পাইলেন তখনকার টেম্পারেচার সেম হবে? ধীরে ধীরে তাপ চাপ হারায়া ঠান্ডা হবে। এখন এই ডিসটেন্স যদি খুব বেশি হয় তাহলে একদম ঠান্ডা এনভায়রনমেন্টের মতো, আর যদি ডিসটেন্স খুব কম হয় তাহলে খুব বেশি ঠান্ডা হতে পারবে না। তো এই ডিসটেন্সটা আসলে খুব বেশি না, যার কারণে এই ডিসটেন্সটা যদি আমি মনে করেন আরো বাড়াই দিতাম, তাহলে এটা কোনো এক সময় কিন্তু 60 ডিগ্রি না হয়ে 30-32 ডিগ্রিতে চলে আসতো, কারণ এনভায়রনমেন্টের টেম্পারেচার তেমন। কিন্তু এটাকে আমরা খুব বেশি সময় দেই, যে কারণ খুব বেশি ঠান্ডা হওয়া যাবে না, খুব বেশি ঠান্ডা হওয়া যাবে না। এখন আসি, 4টা বুঝছেন? সময় তো মোটামুটি আছে 1 ঘন্টা, আপনারা 12-13 মিনিটের একটা ব্রেক নেবেন। স্যার একটা কোশ্চেন ছিল, কম্প্রেশন লাইন থেকে যে কন্ডেন্সার পর্যন্ত যে পাইপটা থাকে, পাইপটা কি তাহলে একেবারে নেগলেক্ট করা থাকে যে একটু বেশি হবে না, সম্ভব না? আর বস বুঝুন পাইপটা যে পাইপের